শেখ হাসিনাকে একের পর এক সাজায় বিদ্ধ করা হচ্ছে। আর এখন কি তাদের মূল লক্ষ্য? এখন তাদের মেইন মূল লক্ষ্য হচ্ছে যে বাংলাদেশকে আবারও পূর্ব পাকিস্তানে রূপান্তরিত করা। আমরা কখনো প্রতিহিংসার রাজনীতি করিনি, আর এই খুন খারাপি হত্যাকাণ্ড আমরা করিনি, কিন্তু বারবার আসার পরে আমার অনেক লাশ টানতে হয়। এই বিএনপি অনবরত আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীর উপর হামলা করেছে। বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশের জেলের মধ্যে বন্দীদের কিভাবে অত্যাচার করা হচ্ছে, কি অপরাধ তাদের? তাদের অপরাধ তারা আওয়ামী লীগ করে। কি অপরাধ তাদের? তাদের অপরাধ তারা ৭১-এ পাকিস্তানের ওই হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশকে ছিনিয়ে নিয়ে এসেছিল। তরুণ রক্ত তখন টকবক করে ফুটছে, আর মনে একটা জেদ ছিল, বাংলা ভাষাকে রক্ষা করব, বাংলার এই পুণ্যভূমিকে রক্ষা করব। আজ আজ তার পরিণতি কি হলো? আমার পরিবারের বাচ্চা বাইরে, সংসারে এমন কেউ নেই যে এই অভাব পূরণ করবে। আর্থিকভাবে আমার অবস্থা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। তাকে রুলের বাড়ি, লাঠির বাড়ি আর যত রকম ভাবে টর্চার করা যায়, এনার পরিবারের লোকজন বলছে নাকি উল্টো করে ঝুলানো হয়েছিল, ওপরে পা বেঁধে নিচে মাথা রেখে। আর আপনি সার্জিস আলম এসে বলছেন সংখ্যালঘুরা জুলুমের শিকার হলে পাশে থাকবে এনসিপি। এতদিন কোথায় ছিল? মানবাধিকার লঙ্ঘন থেকে প্লট দুর্নীতি, একের পর এক মামলায় একের পর এক সাজা শোনানো হচ্ছে শেখ হাসিনাকে। তাদের লক্ষ্য কি? তাদের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধ পন্থী যারা, তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া। শেখ হাসিনা, মুজিবুর রহমান থেকে শুরু করে আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক রয়েছে তাদেরকে একদম নিশ্চিহ্ন করে দেওয়া। এ বিষয়ে আপনাদের আগেও বলেছি এবং প্রমাণ তুলে দিয়েছি আপনাদের সামনে, তাই তো? আজ এখানে দাঁড়িয়ে শেখ হাসিনাকে একের পর এক সাজায় বিদ্ধ করা হচ্ছে। আর এখন কি তাদের মূল লক্ষ্য? এখন তাদের মেইন মূল লক্ষ্য হচ্ছে যে বাংলাদেশকে আবারও পূর্ব পাকিস্তানে রূপান্তরিত করা। কেন বলছি? তার কারণ ইতিমধ্যেই বাংলাদেশে শুরু হয়ে গিয়েছে মৌলবাদ। তো আপনারা জানেন, এখন মৌলবাদীরা দাপিয়ে বেড়াচ্ছে বাংলাদেশে, চারিদিকে জঙ্গি কারখানা তৈরি হয়ে গেছে, বুঝতে পারছেন? আর এরকম সময় দাঁড়িয়ে শেখ হাসিনা বিরুদ্ধে একের পর এক সাজা, সেখানেও ক্ষান্ত নেই। এরপর শুরু হয়েছে সংখ্যালঘুদের ওপর নির্মম অত্যাচার। চট্টগ্রাম থেকে শুরু করে খুলনা, রংপুর, যেখানে যা সংখ্যালঘুরা রয়েছে, হিন্দু থেকে শুরু করে খ্রিস্টান থেকে শুরু করে বৌদ্ধ ধর্মের মানুষ থেকে শুরু করে প্রত্যেককে একদম নিশ্চিহ্ন করে দেওয়ার একটা অভিযান শুরু করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। টার্গেট কিলিং, বুঝতে পেরেছেন? একদম টার্গেট করে তারপর মেরে ফেলো। বেছে বেছে আওয়ামী লীগ যারা করেন, তারা মুসলিম নাও হতে পারেন, তারা হিন্দু হতে পারেন, বৌদ্ধ হতে পারেন, কিন্তু আওয়ামী লীগ করেন। মুক্তিযুদ্ধ সময়ে যে দলটা বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছে, সেই দলটার হয়ে প্রতিনিধিত্ব করেন এরকম মানুষজনকে খুঁজে খুঁজে তাদেরকে ধরে নিয়ে আসা হচ্ছে। প্রথমে গ্রেফতার, তারপর জেলের মধ্যে অত্যাচার, তারপরে একটা সময় জেলের মধ্যেই তাদের মৃত্যু হয়ে যাচ্ছে। আপনারা এখন ইমরান খানকে নিয়ে ব্যস্ত না? ইমরান খানের কি অবস্থা? তিনি আদৌ জীবিত, না তাকে জেলের মধ্যেই মেরে ফেলা হয়েছে? এই নিয়ে বিশাল প্রশ্ন, প্রচুর প্রশ্ন, মানুষের বিশাল জিজ্ঞাসা, চারিদিকে প্রচুর আর্টিকেল আর ইউটিউবে ভিডিও ভর্তি। কিন্তু আপনারা কি জানেন বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশের জেলের মধ্যে বন্দীদের কিভাবে অত্যাচার করা হচ্ছে আর তাদেরকে খুন করে দেওয়া হচ্ছে? কেউ জানতে পর্যন্ত পারছে না। আজ তেমনই বেশ কয়েকটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরব এই এপিসোডে, আর বোঝাবো যে কিভাবে বাংলাদেশের নিন্দা হচ্ছে গোটা বিশ্ব জুড়ে। সংখ্যালঘুদের ওপর যে নিধন তারা শুরু করেছে, সেখানে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের মুখ পুড়ছে। কার জন্য? আপনাদের জন্য নয়, এই সাধারণ বাংলাদেশবাসীদের জন্য নয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের জন্য বাংলাদেশের মুখ আজ চুনকাম হয়ে গেছে। চলুন তাহলে শুরু করা যাক। শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছি আমি নারায়ণ। দেখুন, প্রথম স্লাইডটাই আমি রেখেছি।
প্রথম স্লাইডটায় আমি রেখেছি আওয়ামী লীগ থেকে এটা একটা নোটিশ জারি করা হয়েছে, যেখানে তারা নাম উল্লেখ করে বলে দিয়েছে যে কাদের সঙ্গে কীরকম অত্যাচার করা হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে। ইউনূস সরকারের বিরুদ্ধে গোপন হত্যা ও নির্যাতন, বন্দীদের পরিবারগুলোর ভয়াবহ অভিযোগ, শেখ হাসিনার প্রতিক্রিয়া। এই শিরোনামে তারা লিখছে, বাংলাদেশে ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বন্দীদের ওপর নির্যাতন, গোপন হত্যা ও রাজনৈতিক দমন পীড়নের অভিযোগ আরও জোরালো হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে একাধিক আওয়ামী লীগ নেতা ও কর্মীর কারাগারের ভেতরে মৃত্যুর ঘটনা পরিবারের সদস্যদের ক্ষোভ ও উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। আওয়ামী লীগ সহ বিরোধী পক্ষ অভিযোগ করেছে সরকার রাজনৈতিক প্রতিশোধ, অমানবিক আচরণ করছে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে টার্গেট কিলিং চালানো হচ্ছে। এই পরিস্থিতিকে শেখ হাসিনা অবৈধ শাসনের উন্মাদ আচরণ বলে অভিহিত করেছেন। বুঝতে পেরেছেন প্রথমে কি ঘটেছে, কাদের সঙ্গে ঘটেছে, কোন কোন ফ্যামিলির সঙ্গে ঘটেছে, সেগুলো আপনাদের জানাবো। পরবর্তীতে শেখ হাসিনা তার কি প্রতিক্রিয়া সেটাও আপনাদের শোনাবো। বুঝতে পেরেছেন? শুরুতে দেখুন কি বলছে, যে কারাগারে মৃত্যুর ঘটনায় উদ্বেগ বাড়ছে। কে বলছে? আওয়ামী লীগ বলছে। হতে পারে এটা মিথ্যা কথা, আপনারা বিশ্বাস করবেন না, কারণ আওয়ামী লীগ বলছে, তাই তো? কিন্তু আপনারা যাতে বিশ্বাস করেন তার পুরো প্রমাণ আজ আমি এই এপিসোডে রেখেছি। বুঝতে পেরেছেন? ফেক নিউজ বলতে পারবেন না। তার আগে শুনুন এম নজরুল ইসলাম, আওয়ামী লীগের ইউরোপিয়ান প্রেসিডেন্ট, তিনি কি বলছেন। ফ্যাসিস্ট ইউনূস সরকারের মৃত্যু ঘণ্টা বেজে গেছে, তাই তারা পাগলা কুকুরের মতো আচরণ করছে। আওয়ামী লীগের নেতা কর্মীদের নিধনে উঠে পড়ে লেগেছে। কারাগারে অমানসিক নির্যাতন করে তাদের হত্যা করা হচ্ছে। এরই মধ্যে শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নুরুল মজিদ হুমায়ুন সহ অর্ধ শতাধিক নেতাকর্মীকে কারাগারে হত্যা করা হয়েছে। সর্বশেষ গত 23 নভেম্বর গাইবান্ধা আওয়ামী লীগ নেতা 55 বছর বয়সী তারিক রিফাতকে কারাগারের মধ্যে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। মব সন্ত্রাস এবং কুপিয়ে ও গুলি করে শত শত নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। সবশেষ শুরু হয়েছে টার্গেট কিলিং। ইউনূসের পুষা জঙ্গি বাহিনী স্থানে স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীদের গুপ্ত হত্যা করছে। কুমিল্লার লাকসাম উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলামিন হোসেন রায়হান ছিলেন ঢাকায় বসুন্ধরা আবাসিক এলাকার ভাড়া বাসায়। খুনিরা তাকে বাসার মধ্যে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখে। এমন ঘটনা প্রতিনিয়ত ঘটছে। নদী ও অন্যান্য স্থানে লাশ পাওয়া যাচ্ছে। ভিন্ন ধর্ম ও ভিন্ন মতের মানুষের উপর চলছে হামলা, নির্যাতন। শুনলেন কি নামগুলো বললো? শুনলেন? দেখুন, গত কয়েক সপ্তাহে অন্তত কয়েকজন নেতাকর্মী মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে শিল্পমন্ত্রী ও মুক্তিযোদ্ধা নুরুল মজিদ হুমায়ুনের মৃত্যু। ইনি 71-এ বাংলাদেশের হয়ে পাকিস্তানের সঙ্গে লড়েছিল, পাকিস্তানের হানাদার বাহিনীর সঙ্গে লড়েছিলেন। কে? নুরুল মজিদ হুমায়ুন। আজ তাকে কারাগারের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হলো, কেউ জানতে পর্যন্ত পারল না। কেন বলছি? আপনাদের সংবাদ মাধ্যমগুলো, প্রথম সারির সংবাদ মাধ্যমগুলো এই খবর ছাপে না। আপনারা বলে মিথ্যে কথা, মিথ্যে খবর তাই ছাপে না। না মশাই, মিথ্যে খবর নয়, বরং প্রথম সারির সংবাদ মাধ্যমগুলো এই খবর ছাপে না। তার কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভয়। আপনাদের জানিয়ে দিয়েছে কিভাবে মিডিয়াটাকে হ্যান্ডেল করছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তার বিরুদ্ধে কোনো খবর কেউ প্রকাশ করতে পারে না, কারোর সাহস নেই। এই জন্য তো বেশ কয়েকদিন আগে যারা মিডিয়া বন্ধু রয়েছেন তারা এই নিয়ে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তারা বিদ্রোহ ঘোষণা করেছিল, ডেপুটেশন জমা দিয়েছিল। কি হয়েছে তাতে? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। যে কে সেই রয়েছে। বলছে দেখুন আরেকজন, গাইবান্ধা জেলা আওয়ামী লীগ নেতা তারেক রিফাত, তার 50 বছর বয়স, 23 নভেম্বর কারাগারে মৃত্যুবরণ। আর আরও অর্ধ শতাধিক নেতাকর্মীর কারাগারে নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ। পরিবারগুলোর দাবি, কারাগারে প্রহরীদের হাতে শারীরিক নির্যাতন, চিকিৎসা বঞ্চনা এবং খাদ্য বিষক্রিয়া এসব মৃত্যুর কারণ। প্রথমে তো শারীরিক নির্যাতন করা হচ্ছে, লাঠি সোটা দিয়ে যেভাবে ইচ্ছা মারধর চলছে।
বুঝতে পারছেন কি অপরাধ তাদের? তাদের অপরাধ তারা আওয়ামী লীগ করে। কি অপরাধ তাদের? তাদের অপরাধ তারা 71-এ পাকিস্তানের ওই হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশকে ছিনিয়ে নিয়ে এসেছিল। এই পুণ্যভূমির নাম বাংলাদেশ করেছিল। এবার দেখুন পরের স্লাইডটা দেখাচ্ছি যে পরিবারগুলোর ভয়াবহ বর্ণনা, রিমান্ডে অত্যাচার, হাতকড়া, চিকিৎসা বঞ্চনা। একটা ছবি দেখাচ্ছি, দেখুন এই সেই ছবি, ইনি সেই মুক্তিযোদ্ধা। এই ছবিটা একটা জেলের, কোন জেল? কেরানীগঞ্জ কারাগার। বুঝতে পারছেন সেইখানকার ছবি এটা। দেখুন মানুষটিকে কি অবস্থা, একটা লুঙ্গি পুরোহিত অবস্থা রয়েছে, হাতে ব্যান্ডেজ, মুখ সাদা হয়ে গেছে, আর কাঁধটা দেখুন কি অবস্থা হয়ে গেছে, কাঁধটার ছবি এটা। এই যে ভালো করে দেখতে পাচ্ছেন, দেখুন ভালো করে ছবিটা। এরপর আপনাদের ভিডিওটাও দেখাবো, তার আগে বলি কি গল্প। মুরাদ হোসেন এনার নাম। বীর শহীদ মুক্তিযোদ্ধা মুরাদ হোসেনের পরিবার জানান ইনি 1971-এর মুক্তিযোদ্ধা। পাকিস্তানের হানাদার বাহিনীর বিরুদ্ধে ইনি কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিলেন। তখন এনার বয়স ছিল 20 বছর মাত্র, 20 বছর মাত্র। বুঝতে পারছেন, তরুণ রক্ত তখন টকবক করে ফুটছে, আর মনে একটা জেদ ছিল, বাংলা ভাষাকে রক্ষা করব, বাংলার এই পুণ্যভূমিকে রক্ষা করব। আজ তার পরিণতি কি হলো? আজ তার পরিণতি কি হলো দেখুন ছবিগুলো, কিভাবে তাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। সেই পাকিস্তানি হানাদার বাহিনীদের বিরুদ্ধেই আজ তাদের এই অবস্থা। সেই পাকিস্তানি হানাদাররাই তার জন্য দায়ী। বলছে কি? বলছে 2রা আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়, আর গ্রেপ্তারের পরেই এই যে 2রা আগস্ট, এটা হচ্ছে 2025 সাল। এনার গল্পটা বলে রাখি। ইনি ঢাকা শহরের 12 নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন। বুঝতে পারছেন, যেহেতু দক্ষ সংগঠক, আওয়ামী লীগের অত্যন্ত পুরনো একজন সদস্য কর্মী, তিনি মুক্তিযোদ্ধা, তার উপর আস্থা ছিল শেখ হাসিনার। বুঝতে পেরেছেন, তার উপর আস্থা ছিল শেখ হাসিনার। তিনি জানতেন যখন শেখ হাসিনা 5ই আগস্ট যখন বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছেন, তারপর এনাদের মতনই বেশ কয়েকজন মুক্তিযোদ্ধাদের টার্গেট করা হবে, করা হয়েও ছিল। সেই ভয়ে ইনি গা ঢাকা দিয়েছিলেন। বুঝতে পেরেছেন, যাতে পুলিশ প্রশাসন সেনাবাহিনী কেউ যাতে গ্রেফতার না করতে পারে। গ্রেপ্তার করলে কি হবে দেখুন, এই 2025-এর 2রা আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তারপর কি হয়েছে? একাধিকবার রিমান্ডে নিয়ে পিটিয়ে অর্ধমিত করা দেওয়া হয়েছে। তাকে রুলের বাড়ি, লাঠির বাড়ি, আর যত রকমভাবে টর্চার করা যায়। এনার পরিবারের লোকজন বলছে নাকি উল্টো করে ঝুলানো হয়েছিল, ওপরে পা বেঁধে নিচে মাথা রেখে। একজন মুক্তিযোদ্ধা, আপনারা বিচার করে দেখুন, কোনো মুক্তিযোদ্ধাকে এইভাবে রাখা যায় জেলের মধ্যে? কিন্তু তাকে এইভাবে রাখা হয়েছিল। ডায়াবেটিস রোগী ছিলেন তিনি, তা সত্ত্বেও তাকে চিকিৎসা দেওয়া হয়নি। বারবার মিথ্যা মামলা ও পুনরায় গ্রেপ্তারের ভয় দেখিয়ে জিম্মিতে রাখা হয়েছিল। এমনকি আদালতে এই সমস্ত ছবি দেখানোর পরও তাকে জামিন পর্যন্ত দেওয়া হয়নি। ভেবে দেখুন, শুনুন তার স্ত্রী শিরিন রুকসানা কি বলছেন। এই যে আবার পোড়া দেখেন, ইস, কি অবস্থা হয়ে গেছিল। ওই পোড়া ফেটে মা, এরকম পিঠে, যে 2 হাতে। তাই একটু অসুস্থ মানুষ, একটু বয়স হলে তো প্রত্যেকেরই একটু ডায়াবেটিক থাকে, প্রেশার থাকে, সেটাকে আরো বাড়ায় তাকে মানে একেবারে অসুস্থ করে দেওয়া যায়, সেই চেষ্টাগুলি করেছে আপা। একটা মিনি জেলখানা তৈরি করে রাখছে। আমার ছেলেরা বাসা থেকে খাবার নিয়ে গেলে খাবার দিতে দিত না। ওনার পায়ে গোড়ালিতে ফুলের টিউমারের মতো হয়ে গেছিল, একটু 2 গোড়ালিতেই। তারপরেও তাকে ওই যে বড় লোহার ডান্ডা বেরি ডান্ডা বেরি উনি পেঁচে হাঁটতে রেখে, পারতো না, তারপরেও তারপরে ডান্ডা বেরি পেঁচে রেখে আপা, কি নিষ্ঠুরতা, কি নির্মমতা। হাতের মধ্যে অত বড় ফোড়ার মধ্যেই হ্যান্ড কাভার, পায়ের গোড়ালি ফুলে গেছে, সেই ফুল, তার মধ্যে ডান্ডা বেরি পরায় রাখছে। এই যে তাকে ডায়নাবারে কেন পড়াবে সেটাই তো ভাই, তো চরম মানে অত্যাচার চরম। তো বললাম মানে তো, সে তাদের কথা, সে যাতে পালা যেতে না পারে, তাকে যাতে এ পালাবে কিসের জন্য? উনি পালায় একজন না। মানে সে পারে না, না না, তারপরে এগুলো পারে না, নির্যাতন করার জন্য, এটা পারে না তো। এটাই সাজা অত্যাচার। করে। 4 জন পুলিশ সবসময় ঘিরে রাখতো একটা মিনি জেলখানা তৈরি করে। আমার ছোট ছেলেটা একদিন খাবার নিয়ে গেছে, ওর সাথে চরম দুর্ব্যবহার করে ওকে বের করে দিছে। আমার বড় ছেলের সাথে চরম দুর্ব্যবহার করতো প্রতিদিন। অনুরোধ করছে ওনাকে একটু হাসপাতালে ভর্তি করার জন্য। ওই ডেপুটি জেলারের কাছে আবেদন, উকিলের মাধ্যমে। আমার ছেলে ঘুরতে ঘুরতে
অস্থির হয়ে গেছে, তাও ভর্তি করে নাই আপা। না, তারপরে দেয় না তারপরে আমার ছেলেকে সবসময় যোগাযোগ করে, টাকা পয়সার জন্য যোগাযোগ করে ওরা, যদি যখন যা লাগে। কিন্তু হঠাৎ করে কেরানীগঞ্জ থেকে সেপ্টেম্বরের 1 তারিখে কাশিমপুরে নিয়ে গেল, কিন্তু আমার ছেলেকে কিছু জানাই নাই। 7 দিন পরে ওর আব্বু একজন পুলিশের মাধ্যমে ফোন করে তারপরে ছেলেকে জানাই যে আমি এখানে আসছি। তারপরে কেরানীগঞ্জ কাশিমপুরে আপা, সেটা আর একটা ভয়াবহ একটা টর্চার সেল, একজনকে রাখছে ওনার দেখাশোনার নাম করে, কিন্তু একটা রুমের মধ্যে রাখছে ওনাকে। উনি ওখানে ওরকম উনি বলে আমার শরীর খারাপ, আমার হসপিটালে ভর্তি হতে হবে, কিন্তু কোনো পাত্তাই দেয় না, ডাক্তার কোনো পাত্তাই দেয় না। আমার ছেলে 15 দিন পর পর গিয়ে দেখে আসে, তার যা যা লাগে দিয়ে আসে। বিছনার চাদর চাইলো, দিতে দিল না। শীতের কম্বল চাইলো, এই কয়দিন আগে কম্বল চাইছে, কম্বল দিতে দিল না। পরে উনি কিন্তু তারপরে মনে মনে একবার সাহস রাখতো। 2 তারিখে আমার ছেলে যে দেখে আসছে, উকিলের সাথে কথা বলতেছে জামিনের জন্য। ওই যে ওই ছবিগুলো দেখানো হয়েছে, জজ ওইগুলো দেখেও আপা জামিন দেয় নাই। এই ছুটির আগে 1.5 মাস হাইকোর্ট যখন বন্ধ হলো, অগাস্টের সেপ্টেম্বরের 5 তারিখ থেকে অক্টোবরের 20 তারিখ পর্যন্ত, এই 1.5 মাস, সেই সময় অনেক চেষ্টা করছি যে ঠিক আছে জামিন যখন না হলো। 4 দিন উঠছে, বলছে যে নট টুডে, হুম। তারপর লেটার, তারপরে হ্যাঁ, লাস্টের দিন বলছে যে আফটার ভ্যাকেশন। ওই আফটার সময় ভ্যাকেশন। আব্বু শেষ। ওই সময় আমার হাজবেন্ডের অবস্থা খুব খারাপ, বললাম ঠিক আছে তখনই মেরে ফেলছে, হ্যাঁ। ওটা চক্রান্ত যা, করে, ষড়যন্ত্র করে করছে, এতে কি কোনো আপা, সন্দেহ নেই। ও জামিন না দেন, অন্তত হসপিটালে ভর্তি করে রাখেন। এবার আপনাদের আরো একজন বন্দি জেলে তার মৃত্যু হয়েছে তার কথা বলবো। দেখুন, তারেক রিফাত তার নাম, এখানে তার ছবি আমি রাখিনি। তার ছবি আরো আরো মুমূর্ষ, দেখলে চমকে উঠবেন যে ছবি আমরা পেয়েছি, আমাদের হাতে এসেছে। তাই সে ছবি দেখানোর মতো নয়, আমি দেখাতে পারবো না। কি বলছে তারেক রিফাতের পরিবার? বলছে তারেক রিফাতের স্ত্রী, মা ও শিশুকন্যা অভিযোগ করেন রাজনৈতিক প্রতিহিংসায় তাদের ব্যবসা লুট, বাড়ি দখল, জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার, হাসপাতালে হাত পা বেঁধে রাখা, এসব নির্যাতনের কারণে শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। দেখুন, প্রথমে তাকে গ্রেপ্তার করা হয় কেন? ওই রাজনৈতিক প্রতিহিংসা। তারপর তার যে ব্যবসা ছিল, দোকান ঘর, সেগুলো লুটপাট করে নেওয়া হয়, বাড়িও লুটপাট করে নেওয়া হয়, সব রাষ্ট্রীয়ভাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী সবাইকে কাজে লাগিয়ে দেওয়া হয়েছিল। বুঝতে পেরেছেন? লুটপাট হয়ে গেল। তারপর তাকে যখন জামিন দেওয়া হয়, জামিন পেয়ে যায়, মানে জামিন সবে পেয়েছে। তার আপনারা জানেন তো, মানে আদালত জামিন মঞ্জুর করার পর কিছুদিন সময় লাগে তাকে জেল থেকে বাড়িতে আনার জন্য, কিছুদিন সময় লাগে, সে প্রসেসিংটা চলে। যে সময় সে জেল থেকে বেরিয়েছে, ঠিক সেই সময় তাকে আবারও গ্রেপ্তার করা হয়, মানে বাড়ি পর্যন্ত সে যেতে পারেনি। বুঝে দেখুন। এবার বলছে যখন তাকে হাসপাতালে মারধর করার পর যখন তার হাত পা ভেঙে যায়, রক্তাক্ত হয়ে যায়, সেই সময় তাকে হাসপাতালে ভর্তি করতে বাধ্য হয় হাসপাতালে ভর্তি করতে, কিন্তু সেখানেও নাকি তাকে হাত পা বেঁধে রেখে দেওয়া হয়। কেন? তার তো শরীরে একটুখানিও শক্তি নেই, সে কিভাবে পালাবে? তাহলে তাকে বেঁধে রাখার কারণ কি? বলছে এসব নির্যাতনের কারণে শেষমেশ তার মৃত্যু হয়। পরিবারগুলোর দাবি, কারাগারের ডাক্তাররা প্রশাসনের কথা মতোই রিপোর্ট তৈরি করে, তাই সেখানে লিখে দেওয়া হয়েছে হার্ট অ্যাটাক করে মারা গেছে, হৃদযন্ত্র বিকল হয়ে তিনি মারা গেছেন। এমনটাই বলা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে। কিন্তু এই তারেক রিফাতের পরিবার, তার স্ত্রী সাকিলা বানু, তিনি কি বলছেন শুনুন। 5ই আগস্টের পর থেকে তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে ঘর বাড়ি ব্যবসা সবকিছু ছেড়ে পলাতক জীবন যাপন করতেন। শুধু আওয়ামী লীগ করার কারণে তার জীবনে প্রতিটি কোনায় নেমে আসে অমানবিক নির্যাতনের ছায়া। তার ব্যবসা প্রতিষ্ঠান ঘুরিয়ে দেওয়া হয়, মাছ চাষ পুকুর লুট করে নেওয়া হয়, পরিবার হয়রানির শিকার হয় প্রতিনিয়ত। এক তাকে আর্থিক শ্বাসরোধ করে তাকে সামাজিকভাবে নিঃশ্বাস করে দেওয়া হয়েছে। অবশেষে মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়ে জেলখানায় অবস্থান করলে, পরবর্তীতে জামিনে মুক্ত হলে তাকে জেলখানা থেকে পুনরায় গ্রেপ্তার করে, আবারও অসুস্থ হলে কারাগারে তাকে মৃত্যুবরণ করতে হয়। কোর্ট থেকে মুক্তির আশায় তাকে হাসি মুখে বিদায় জানানো হয়েছিল,
আমার অবস্থা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। এটা একটা দ্য ক্যাথলিক ওয়ার্ল্ড রিপোর্টের হেডলাইনে কি লিখেছে? পোপ লিও 14th marks Nicaea anniversary urge Christians to overcome divisions. কি বলছে? বলছে পোপ লিও 14th has expressed deep concern about incident of discrimination and persecution of Christian communities across various country. বলছে বিভিন্ন দেশে যে খ্রিস্টানদের প্রতি নির্মম অত্যাচার চলে, তাদের বিরুদ্ধে যে মানে দমন পীড়নের যে অত্যাচার চলে, সেটার খুব নিন্দা প্রকাশ করেন কে? চতুর্দশ পোপ লিও। তিনি বলছেন, ইন পার্টিকুলার হি হাইলাইটেড দ্য অ্যাটাকস অন খ্রিস্টিয়ান কমিউনিটিস অ্যান্ড প্লেসেস অফ ওরশিপ ইন কান্ট্রিজ লাইক বাংলাদেশ, নাইজেরিয়া, মোজাম্বিক অ্যান্ড সুদান। সবার প্রথম কোন দেশের নাম আসলো? বাংলাদেশ। যেই দেশে খ্রিস্টানদের এবং খ্রিস্টানদের যে মন্দির রয়েছে, গির্জা, সেই সমস্ত জায়গায় আক্রমণ, হামলা চালানো হয় যে সমস্ত দেশে, সেই দেশের প্রথম শীর্ষে রয়েছে কে? বাংলাদেশ। কে বলছেন? চতুর্দশ পোপ বলছেন। বুঝতে পারছেন বিশ্বের বাজারে বাংলাদেশের মুখটা কিভাবে চুন হয়ে গেল? কার জন্য হলো? এই ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য হলো। শেখ হাসিনার সময় এই ধরনের ঘটনা আপনারা জানতে পারতেন? এই ধরনের ঘটনা ঘটতো? কোন পোপ শেখ হাসিনার সময় বাংলাদেশের সংখ্যালঘু অত্যাচার নিয়ে কথা বলেছিলেন? এই রিপোর্ট আছে আপনাদের কাছে? নেই, কিন্তু আপনাদের আমি দেখাচ্ছি, দেখুন। বলছে, কলিং ফর পিস অ্যামং অল অফ গডস চিলড্রেন, দিস মেসেজ হ্যাজ ব্রট অ্যাটেনশন টু দ্য কমিউনাল ভায়োলেন্স ইন বাংলাদেশ হুইচ ইজ কনসিডার্ড ড্যামেজিং টু দ্য কান্ট্রিজ ইমেজ অন দ্য ইন্টারন্যাশনাল স্টেজ। যে কথাটা আমি বলছি সেই কথাটাই এরা ছেপেছে। বলছে আন্তর্জাতিক মঞ্চে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার বাংলাদেশের মুখটাকে একদম খাটো করে দিয়েছে। সংখ্যালঘুদের ওপর অত্যাচারে বাংলাদেশ এখন প্রথম। কে বলছে? পোপ বলছে। দেখুন, মুক্তমঞ্চ খবরটা করেছে, ধর্মীয়, সাংস্কৃতিক ও সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগও উঠেছে। একই খবর, বুঝতে পারছেন? শুধু হিন্দু নয়, সেখানে খ্রিস্টানরাও ভালো নেই বৌদ্ধরাও ভালো নেই, আহমদিয়ারাও ভালো নেই, বাউল ফকিররাও। শুধু ভালো কারা আছে? যারা মৌলবাদী, পাকিস্তানের হয়ে কাজ করতে পারবে, ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা মতন চলবেন, তারাই শুধু ভালো থাকবেন আজকের বাংলাদেশে। এবার দেখুন, যেটা বলছে যে 832 ভরি স্বর্ণ মামলায় শেখ হাসিনাকে অপমান করার যে অভিযোগ, সেই অভিযোগে শেখ হাসিনা বিরুদ্ধে ব্যক্তিগত স্বর্ণের মালিকানা নিয়ে একটি মামলাকে রাজনৈতিক অপমানের নাটক হিসেবে ব্যবহার করা হয়। বঙ্গবন্ধুর পরিবারের দাবি, এই স্বর্ণ 1914 সাল থেকে বংশ পরম্পরায় সংরক্ষিত এবং বহুবার হলফনামা ও কর নথিতে উল্লেখ করা হয়েছে। তারা বলছে ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে জননেত্রীকে অপমান করা হচ্ছে। বুঝতে পারছেন? পূর্বাঞ্চলে যে প্লট দুর্নীতি, সেটা নিয়ে আপনাদের সামনে একটা বিস্তারিত এপিসোড আমি আনবো, আমি বলছি, কথা দিচ্ছি। তার কারণ, এই যে কারণে 10 কাঠা জমির জন্য যে কারণে একের পর এক হাসিনার বিরুদ্ধে সাজা ঘোষণা চলছে, রেহানাকে টেনে নিয়ে চলে এসছে, তাকেও নাকি 5 বছর কারাদণ্ড দেওয়া হবে। টিউলিপ সিদ্দিক, তারও কারাদণ্ড, কেউ বাদ যায়নি। জয়, পুতুল, কেউ বাদ যায়নি, সবাইকে কারাদণ্ড দেওয়া হয়েছে, সবাইকে। মানে আওয়ামী লীগের যে পরিবার, শেখ মুজিবুর রহমানের যে পরিবার, সেই পরিবার, আওয়ামী লীগের পরিবার পুরো ধূলিসাৎ করে দেওয়ার একটা চক্রান্ত চলছে। একদম প্রকাশ্যে চলছে সেই চক্রান্ত। আপনারা দেখতে পাচ্ছেন না? দেখুন কি বলছে শেখ হাসিনার প্রতিক্রিয়া কি। শেখ হাসিনার, আমি যে বললাম ওই যে পূর্বাঞ্চল প্লট দুর্নীতি, ওটা নিয়ে একটা বিস্তারিত আনবো। কেন আনবো? তার কারণ হচ্ছে শেখ হাসিনা, এই যে শেখ পরিবার, মুজিবুর রহমানের যে পরিবার, এই পরিবার যতটা না দায়ী, তার চেয়ে দ্বিগুণ দায়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বুঝতে পারছেন? যার কর দিতে হয় 666 কোটি টাকা। যে মানুষটাকে, আপনারা তো জানেন নিশ্চয়ই, আল কায়দার সঙ্গে গ্রামীণ ব্যাংকের যে সংযোগ, জানেন নিশ্চয়ই, এতদিনে জেনে গেছেন, সমস্ত খবরে বেরিয়ে গেছে, জানেন তো। এবার এটা জানুন যে 666 কোটি টাকা শুধু কর দিতে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তাহলে বুঝতে পারছেন তার সম্পত্তির পরিমাণ কত, কিভাবে হলো সম্পত্তি। শেখ পরিবার তো অনেক বংশ পরম্পরায় অনেক আগেকার পরিবার, এরা বাংলাদেশেরই নিবাসী পরিবার। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার পরিবারের কি অবস্থা?
আপনি এতদিন কোথায় ছিলেন, কিভাবে আপনার এত সম্পত্তি হলো, এই সমস্তটাই কিন্তু আপনাদের সামনে উদ্ঘাটন করব, কথা দিলাম। বলছে ভার্চুয়ালি এক বক্তব্যে শেখ হাসিনা বলেন, ফ্যাসিস্ট সরকারের মৃত্যু ঘণ্টা বেজে গেছে, এখন তারা পাগলা কুকুরের মতো মানুষ হত্যা করছে, কিন্তু একদিন সব কিছুর বিচার হবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের ধ্বংস করার জন্য পরিকল্পিত টার্গেটিং চলছে, বাংলাদেশের ইতিহাস এই অত্যাচার ভুলবে না। শুনুন তিনি কি বলেছিলেন। এদেশের মানুষ এত গরিব, এত দুরবস্থার মধ্যে ছিল, পেটে খাবার নাই, পরনে ছিন্ন কাপড়, ঘর নাই থাকার, চিকিৎসা নাই রোগের, এই অবস্থা। সেই মানুষগুলির জীবন তিনি বদলাতে চেয়েছিলেন, বলেছিলেন এই খুনে ধরা সমাজ ভেঙে নতুন সমাজ গড়ব, কিন্তু সে সুযোগ আর দিল না। তা সে অসমাপ্ত কাজ সম্পন্ন করে দেশের মানুষকে একটু উন্নত জীবন দেব, এই আকাঙ্ক্ষা নিয়ে আমি এসেছি এবং করেছিও। অন্তত এইটুকু দাবি করতে পারি যে বাংলাদেশটাকে উন্নত করেছিলাম। আমরা কখনো প্রতিহিংসা রাজনীতি করিনি, আর এই খুন খারাপি হত্যাকাণ্ড আমরা করিনি, কিন্তু বারবার আসার পরে আমার অনেক লাশ টানতে হয়। এই বিএনপি অনবরত আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীর উপর হামলা করেছে। এই হামলা, নির্যাতন মানে অনবরত করে গেছে। 2001-এর নির্বাচনের পর প্রত্যেকটা জেলায় জেলায় আমাদের নেতা কর্মীদের ঘর বাড়ি দখল, বা ঠিক এখন যেমন ওই রকমই ঘটনা তারা ঘটাচ্ছে। জীবন্ত মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারা থেকে শুরু করে এমন কোনো কাজ নেই ওরা না করেছে। তারপরেও আমরা ধৈর্য ধরেছি যে আইনের শাসন, যথানিয়মে বিচার হবে, দেশের জন্য কাজ করেছি। দেশটাকে যখন সারা বিশ্বের কাছে একটা উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তুললাম এবং মর্যাদা নিয়ে আসলাম, ঠিক তখনই এই সুদখোর খুনি ইউনূস গরিবের রক্ত চুষে যে পয়সা বানিয়েছে, সুদের কারবারি করে একটা একটা মানুষ যা আয় করতো তা সিংহভাগ চলে যেত ইউনূসের পেটে। এইভাবেই মানুষকে শোষণ করতো। প্রথমে তা বুঝতে পারিনি, প্রথমে ভেবেছিলাম যে খুব ভালো কাজ করে। এরপর যখন ক্ষমতা দখল করার জন্য চক্রান্ত করলো, দেশটাকে বিক্রি করা। আর এত কিছু হওয়ার পর সার্জিস আলম তিনি বলছেন যে সংখ্যালঘুরা জুলুমের শিকার হলে পাশে থাকবে এনসিপি। এতদিন কোথায় ছিল এনসিপি? এনসিপি এই যে জাতীয় নাগরিক দল, মানে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি, এরা নাকি নাগরিক দল, মানে নাগরিকের দল, বুঝতে পারছেন? কিন্তু এদের আমলেই সবচেয়ে বেশি সাধারণ নাগরিকদের ওপর অত্যাচার চলছে। আপনাদের আগের দিন শোনালাম না একজন রিক্সা চালকের বাইট, তিনি বলছেন যে আগেই ভালো ছিলাম, শেখ হাসিনার আমলে আমরা ভালো ছিলাম, আমাদের ঋণের বোঝা এত বেশি ছিল না, দিন আনতাম দিন খেতাম, এখন তো দিনের রোজগারটাই হচ্ছে না, খাবো কি খাবো কি? সাধারণ মানুষজন রাস্তাঘাটে যারা ব্যবসা করে, বুঝতে পারছেন, হকার যারা, তারা কেউ ভালো নেই, কেউ ভালো নেই। আর আপনি সার্জিস আলম এসে বলছেন সংখ্যালঘুরা জুলুমের শিকার হলে পাশে থাকবে এনসিপি। এতদিন কোথায় ছিল এনসিপি? কেন দলটা করতে হলো? এনসিপি দলটাকে কেন করতে হলো? সংখ্যালঘুদের ওপর অত্যাচার করবে বলেই তো আপনারা দলটা করেছিলেন। গোপালগঞ্জে কি হয়েছিল? সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে কারা গিয়েছিল? কিছু জানেন না, বুঝে কিছু জানেন না আপনারা? সবই তো জানেন। তাহলে বলছে পঞ্চগড়ের সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় এনসিপির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। শনিবার রাতে বোদা উপজেলার কমিটি ঘোষণা ও আলোচনার সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন। কি বলেন যারা সংখ্যালঘু বা সংখ্যা কম কোনো ব্যক্তি, নেতা কিংবা রাজনৈতিক দলের দ্বারা যদি বিন্দুমাত্র হুমকি, হয়রানি বা জুলুমের শিকার হন, আমাদের সাথে যোগাযোগ করবেন, এনসিপি তাদের পাশে থাকবে। কিভাবে পাশে থাকবে দাদা? আমার প্রশ্ন সার্জিস আলমকে, এনসিপি তাদের পাশে কিভাবে থাকবে? ধরুন একটা পরিবারকে ধ্বংস করে দেওয়া হলো, আওয়ামী লীগ করে বলে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হলো, জেলের মধ্যে তাকে দিনের পর দিন অত্যাচার করা হলো, তাকে বলা সত্ত্বেও হাসপাতালে নিয়ে যাওয়া হলো না, শীতকালে তাকে কম্বল দেওয়া হলো না। যখন তিনি ওই জেলের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, তারপরেও তার পরিবারের পাশে গিয়ে কেউ দাঁড়ালো না। আর আপনি বলছেন আমরা পাশে থাকবো? কিভাবে থাকবেন? আমার প্রশ্ন, কিভাবে থাকবেন? কিভাবে থাকবেন? একবার বলে দিন যে আমরা এইভাবে পাশে থাকবো। যদি আপনারা পাশেই থাকতেন তাহলে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে কেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে কেন? পার্বত্য চট্টগ্রামে কি চলছে? কেন হচ্ছে এইগুলো? এই ছবি কেন দেখতে হবে? আপনি তো আছেন পাশে,
আপনার দাদা দিদিরা তো আছেন পাশে, নাহিদ ইসলামরা তো আছেন, তা সত্ত্বেও কেন সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে এই প্রশ্নের উত্তর আপনি দিয়ে দিন। আর এত নাটক করতে হবে না, দেশবাসী সবটা জেনে গেছে, সবটাই বাংলাদেশবাসীর কাছে পরিষ্কার হয়ে গেছে কারা তাদের আপন আর কারা তাদের পর, কারা বাংলাদেশটাকে নিজেদের বলে মনে করে, নিজের পুণ্যভূমি বলে মনে করে, আর কারা এসছে এই বাংলাদেশটাকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য। সবটাই এখন জলের মতন পরিষ্কার। আমার এই ভিডিওটি ইনফরমেটিভ লাগলে অবশ্যই আপনারা শেয়ার করুন, কমেন্ট লিখুন, আপনাদের মতামত জানান। আপনাদের মতামত অত্যন্ত জরুরি। নেগেটিভ কমেন্ট অনেক আসে, সেগুলোকেও আমরা যথাযথ অ্যাড্রেস করি। আর লাইক করুন ভিডিওটি, সাবস্ক্রাইব করুন আর প্লাস নিউজ 24/7, দেখতে থাকুন রণক্ষেত্র।